আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে অর্থাৎ পার্ট 3-এ তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিল হাট বাংলাদেশ। আজকে আমরা আলোচনা করব পার্ট 3 নিয়ে। তো আর দেরি কেন, চলো শুরু করি। পার্ট 3, যোগাযোগ। অর্থাৎ যোগাযোগ, আমরা আইসিটি ব্যবহার করে কিভাবে যোগাযোগ করতে পারি। এটা আইসিটি নর্মাল যোগাযোগ তো আগে ছিল কি, মানুষের আইসিটি ছাড়া একটা যোগাযোগ ছিল, এখন তো আমরা আইসিটি ব্যবহার করে যোগাযোগ করি। তো দেখি এখানে কি বলা হয়েছে। যোগাযোগ করার পদ্ধতিকে মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? এই যে দুই ভাগে। কয়ভাবে? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী যোগাযোগ আর একটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ, দ্বিমুখী যোগাযোগ। যোগাযোগ প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে একমুখী যোগাযোগ আর একটা হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ, দ্বিমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ, দ্বিমুখী যোগাযোগ। যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে সে পদ্ধতিটা হলো একমুখী যোগাযোগ। যখন যখন একজন ব্যক্তি বা একটি প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে সেটি হলো একমুখী। অর্থাৎ একজন কি করবে? অনেকের সাথে যোগাযোগ করবে। এটা হচ্ছে ইংরেজিতে যাকে বলে ব্রডকাস্টিং। একমুখী যোগাযোগের ইংরেজি নাম কি? একমুখী যোগাযোগের ইংরেজি নাম কি? ব্রডকাস্টিং। একমুখী যোগাযোগের নাম কি? ব্রডকাস্টিং। রেডিও টেলিভিশন তার সবচেয়ে বড় উদাহরণ। ওকে, তো একমুখী যোগাযোগের সবচেয়ে বড় উদাহরণ কি? রেডিও এবং টেলিভিশন। কারণ রেডিওতে শুধু আমরা শুনতে পারি, আমরা কিছু বলতে পারি না। টেলিভিশনে শুধু আমরা শুনতে পারি, আমরা বলতে পারি না। ওকে, তো ব্রডকাস্টিং। তো একমুখী যোগাযোগ হচ্ছে শুধু কি করবে, একটি কোম্পানি বা প্রতিষ্ঠান অনেকের সাথে যোগাযোগ করে সে পদ্ধতি হলো একমুখী। অর্থাৎ শুধু একমুখী যোগাযোগ হবে, এখানে গ্রাহক বা শ্রোতা কিছু করতে পারবে না। তো এটাকে ইংরেজিতে কি বলে? ব্রডকাস্টিং। আর এর উদাহরণ হচ্ছে রেডিও এবং টেলিভিশন। যেখানে রেডিও বা টিভি স্টেশন থেকে সবার জন্য অনুষ্ঠান প্রচার করা হয়, যাদের জন্য অনুষ্ঠান প্রচার করা হয় তারা কিন্তু পাল্টা যোগাযোগ করতে পারে না। এই যে টেলিভিশনে আমরা ইত্যাদি দেখি, মনে করো ইত্যাদির কথা বললাম, তো ইত্যাদি যে দেখি আমরা কি ইত্যাদিতে পাল্টা কোয়েকশন করতে পারি? পারি না, কারণ এগুলা একমুখী যোগাযোগ। কোনো কোনো লাইভ অনুষ্ঠানে দর্শক বা শ্রোতাদের অবশ্য ফোন করে যোগাযোগের সুযোগ দেওয়া হয়, যেখানে লক্ষ লক্ষ শ্রোতাদের মধ্যে দুই একজন যোগাযোগ করতে পারে। কাজেই এটি আসলে একমুখী ব্রডকাস্ট থেকেই থেকে যায়। ওকে, দেখা যেতে তোমার শ্রোতা হচ্ছে 1 লাখ, তো তুমি দিতেছো এক দুজনকে, তো ঘুরে ফিরে এটা কি থাকে? এটা একমুখী যোগাযোগ ব্যবস্থা থাকে, যেটা ব্রডকাস্টিং, ইংরেজিতে যাকে ব্রডকাস্ট বলা হয়। প্রক্রিয়াভেদে যোগাযোগ ভিন্ন রকম হতে পারে। মৌখিক, লিখিত, অমৌখিক এবং অনেক সময় সংকেতের সাহায্যেও যোগাযোগ করা যায়। সংকেতের সাহায্যে, মনে করো সংকেত তো আমরা জানি। মনে করো আমি এমন একটা কথা বললাম হাসির, কিন্তু তুমি না হেসে কাঁদলা, তো এটা একটা সংকেত বলা যায়। আবার দেখা যায় যে আমরা ফানি কথা বললে আমরা একটা হাসি দেই, বা বিভিন্নভাবে আমরা ইঙ্গিত দিয়ে বুঝাই। ওকে, তো এই সংকেতের সাহায্যে কিন্তু যোগাযোগ করা যায়, সাংকেতিক ভাবেও কি যোগাযোগ করা যায়। ওকে, হাসি দিয়েও যোগাযোগ করা যায়। ওকে, তো এখানে কি বলছি তারপর দেখি যে 1971 সাল, এই যে 1971 সাল আমাদের মুক্তিযুদ্ধের সাল। সালে 15ই আগস্ট, হচ্ছে 15ই আগস্ট দিবাগত রাত 2টা 15 মিনিটে প্রচন্ড বিস্ফোরণের শব্দে পুরো চট্টগ্রাম বন্দর কেঁপে উঠেছিল। তো কত সালে? 1971 সালের 15ই আগস্ট দিবাগত রাতে 2টা। ওকে, সেই রাতে মুক্তিযোদ্ধা নৌ কমান্ডারদের একটি দল পাকিস্তানি সেনাবাহিনীর সতর্ক পাহারা ফাঁকি দিয়ে বন্দরের অসংখ্য জাহাজে মাইন লাগিয়ে ডুবিয়ে দিয়েছিল। মাইন হচ্ছে একটা, আমরা যেটাকে বম বলি, বম, এটা হচ্ছে মাইন। ডুবিয়ে দিয়েছিল অর্থাৎ পাকিস্তানের জাহাজ ডুবিয়ে দিয়েছিল। জাহাজগুলো ডুবে বন্দরে ঢোকার রাস্তা বন্ধ হয়ে গেছে। বন্দর, বন্দর কি? এই যে মনে করো আমাদের এই যে প্লেন যেখানে চলাচল করে, আমরা কি এটা কি বলি? স্টেশন, বা কি বলি, এয়ারপোর্ট বলি। তো এই যে জাহাজ যেখানে আসা যাওয়া করে, এই যে বাহির থেকে আমাদের জাহাজ আসা যাওয়া করে চট্টগ্রামে, তো এগুলাকে বলা হয় বন্দর। ঢোকার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তাই তাই তখন দেশি বিদেশি কোনো জাহাজই আর আসতে পারছিল না। যেহেতু জাহাজগুলো ডুবে রয়ে গেছে, তো রাস্তাটা ব্লক, তো আর অন্যান্য জাহাজ আসবে কিভাবে? মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে এটি ছিল অনেক বীরত্বের একটি অভিযান। আছে এখানে একটা ঘটনা দিছে, ঘটনা দিয়ে কি বুঝাইছে আমরা একটু দেখি পরবর্তীতে। কিন্তু তোমরা কি জানো, নৌ কমান্ডার নৌ কমান্ডর এই দুঃসাহসিক দলটিকে সে অভিযানের দিন দিনক্ষণটি কেমন করে জানানো হয়েছিল? অর্থাৎ দিনক্ষণটি বলতে আর কি, কখন কোন সময় কিভাবে কি করতে হবে তা বোঝানো হয়েছে। তাদের সাথে যেহেতু যোগাযোগের কোনো উপায় ছিল না, তাই মুক্তিযোদ্ধাদের অনুরোধে আকাশবাণী রেডিও থেকে, কি বাণী? আকাশবাণী রেডিওর নাম আকাশবাণী রেডিও
থেকে 13 আগস্ট বেজে উঠে। 13 আগস্ট, কত আগস্ট? 13 আগস্ট। এখানে ঘটনা দিছিল কত আগস্টের? 15 আগস্টের। ওকে, তো আর তো এখানে কি 13 আগস্ট বেজে উঠে বিখ্যাত গায়ক পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান। বিখ্যাত গায়কের নাম কি? পঙ্কজ মল্লিকের গাওয়া একটি গান। আমি তোমায় যত শুনিয়েছিলাম গান, আমি তোমায়, এই যে আমি তোমায়, আমি তোমায় যত শুনেছিলাম গান, সেই গানটি ছিল একটি সংকেত। সেটি শুনে নৌ কমান্ডাররা বুঝতে পেরেছিল যে তাদের এখন আঘাত হানার সময় হয়ে এসেছে। এতদিন পরে তোমাদের কাছে এই ঘটনাটি অবিশ্বাস্য মনে হতে পারে। দেখছো মুক্তিযুদ্ধে তারা কত কৌশল অবলম্বন করেছে। যে বলছে কি, আমি তোমায় যত শুনিয়েছি গান, এইটা যখন রেডিওতে বাজবে তখন তোমরা কি বলবা? এই যে মাইন্ডটা কি করবা? সাকসেস করবা, অপারেশনটা শুরু করবা। তো এগুলা হচ্ছে একটা কি, এই যে সাংকেতিক যোগাযোগ। কিন্তু এই সংকেত ব্যবহার করে তারা কি করছে? যোগাযোগ করছে। তো মুক্তিযুদ্ধে এরকম হাজার হাজার সংকেত ব্যবহার এ, আছে, যেগুলো হয়তো আমরা জানি না। তো এখানে একটা জানলাম। তারপর এখানে কি বলছে? রেডিও বা টেলিভিশনের মাধ্যমে অনেক দূরে তথ্য পাঠানো যায়, এটা তো আমরা জানি। যদি এখন আর রেডিও খুব কম ব্যবহার করা হয়, কিন্তু টেলিভিশন ঠিক আছে। তথ্য প্রযুক্তির যুগান্তকারী উন্নয়নের জন্য আজকাল রেডিও বা টেলিভিশন অনুষ্ঠানও একটা বিশাল পরিবর্তন হয়েছে। টেলিভিশনে দুই একটি চ্যানেলের পরিবর্তে এখন শত শত চ্যানেল দেখা সম্ভব। শত শত চ্যানেল দেখা সম্ভব। আগে হয়তো বা আমরা শুধু বিটিভি দেখতাম, একটা চ্যানেল ছিল, আর উইকলি একটা না দুইটা মুভি দিত। তখন এই একটা দুইটা মুভি দেখার জন্য কি যে একটা উত্তেজনা কাজ করতো। শুক্রবারে সবকিছু বাদ দিয়ে আমরা মুভি দেখার জন্য ওয়েট করতাম। শুধু যে আমরা উম, বাংলাদেশে বসে একজন সারা পৃথিবীর অনেক টেলিভিশন চ্যানেল দেখতে পারে। এখন তো আর এই যে বাংলাদেশে বসে কি করতে পারবো তুমি? সারা পৃথিবীর যে কোনো চ্যানেল তুমি দেখতে পারো। তোমার কাছে ইন্টারনেট আছে এবং টিভি আছে, মানে তুমি যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারবা। শুধু যে আমরা অসংখ্য চ্যানেল দেখতে পারি তা নয়, সারা পৃথিবীর যে কোনো প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কিছুক্ষণের মধ্যে চ্যানেলগুলো দেখাতে পারে। তো এখানে চ্যানেলের কথা বলা হয়েছে ব্রডকাস্ট। এই যে ব্রডকাস্ট, তো বুঝতেই পারতেছো। এই যে একমুখী যোগাযোগকে ইংরেজিতে কি বলে? ব্রডকাস্টিং পদ্ধতির যোগাযোগ। আরো উদাহরণ হচ্ছে খবরের কাগজ ও ম্যাগাজিন। অর্থাৎ আগে পাইলাম কি, আগে পাইলাম হচ্ছে এই যে রেডিও এবং টেলিভিশন, এবং এখন পাইলাম খবরের কাগজ এবং ম্যাগাজিন। তো তোমাকে যদি বলে যে একমুখী যোগাযোগের কয়েকটা উদাহরণ দাও, তো কি কি বলবা? একটা হচ্ছে কি রেডিও, টেলিভিশন, তারপর হচ্ছে খবরের কাগজ এবং ম্যাগাজিন। এগুলো হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা। তোমরা কি জানো যতই দিন যাচ্ছে ততই অনলাইন পত্রিকা বৃদ্ধি পাচ্ছে? অবশ্যই। এগুলো দেখার জন্য শুধু যে কম্পিউটার লাগে তা নয়, স্মার্ট মোবাইল ফোন, ফোনেও দেখা সম্ভব। শুধু তোমাকে যে শুধু কম্পিউটার থাকতে হবে তা কিন্তু নয়। ইন্টারনেট ব্যবহার করার জন্য বা পত্রিকা পড়ার জন্য যে শুধু কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে তা নয়। এখন আমরা স্মার্টফোনের সাহায্য বিভিন্ন অ্যাপস ইউজ করে অথবা তাদের নিজস্ব ওয়েবসাইট ইউজ করে কি করতে পারি? আমরা নিউজ পড়তে পারি। এই যে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের শর্ট ফর্ম আমরা কি বলি? অ্যাপস বলি। ওকে, ওয়েবসাইট এগুলা। তারপরে এই যে এখানে একটা ওয়েবসাইটের বড় একটা পত্রিকার নাম দেওয়া, দ্য নিউ ইয়র্ক টাইমস। নিউ ইয়র্ক টাইমস এটা হচ্ছে ইউএসএ এর একটা সব থেকে বড় একটা, ইউএসএ এর সবথেকে বড় একটা পত্রিকা। তারপর এখানে কি টেলিফোনের কথা বলার সাথে দেখার ব্যবস্থা আছে। এই যে এখানে এই যে টেলিফোন, আর এখানে কি একটা দেখার ব্যবস্থা করে রাখা হয়েছে। তো পৃথিবী বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস এর অনলাইন ভার্সন মাসে 3 কোটি মানুষ পড়ে থাকে। অনলাইন ভার্সন কত কোটি? 3 কোটি। এটা কিন্তু এমসিকিউ আসতে পারে। দ্য নিউ ইয়র্ক টাইমস মাসে কয় কোটি মানুষ পড়ে? 3 কোটি মানুষ পড়ে থাকে। অর্থাৎ অনেক, 3 কোটি কিন্তু মাসে 3 কোটি গ্রাহক কি করে? ওদের পত্রিকাটা পড়ে। তো এর জন্য বললাম এটা হচ্ছে ইউএস এর একটা বড় পত্রিকা বা অনলাইন পত্রিকা। তারপর কি বলছে? যোগাযোগের একমুখী ব্রডকাস্ট পদ্ধতির সম্পূরক রূপটি হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। সম্পূরক মানে বিপরীত। একমুখী বিপরীত যোগাযোগের বিপরীত হচ্ছে দ্বিমুখী যোগাযোগ, যার সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে টেলিফোন। অবশ্য সবচেয়ে ভালো উদাহরণ টেলিফোন না, আমি বলবো এখানে মোবাইল ফোন। আমি বলবো এখানে মোবাইল ফোন। টেলিফোন তো এখন সবার হাতে হাতে নাই, তো আমি বলবো এখানে মোবাইল ফোন। যেহেতু তোমাদের বইয়ে দেওয়া টেলিফোন, তো টেলিফোনে দিবা। যার সবচেয়ে, অর্থাৎ দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থার সবচেয়ে ভালো উদাহরণ কি? উদাহরণ হচ্ছে টেলিফোন। তোমরা সবাই জানো যে টেলিফোন দুজন একই সাথে পরস্পরের সাথে যোগাযোগ করতে পারে। মাত্র এক যুগ আগেও বাংলাদেশে শুধু সচ্ছল সামর্থ্যবান মানুষের কাছে টেলিফোন ছিল, অর্থাৎ সবার কাছে কিন্তু ছিল না। মোবাইল ফোন যখন শুরুতে আসছিল তখন কিন্তু সবার কাছে ছিল না, গুটি কয়েকজন মানুষের কাছে ছিল। এখন এদেশের যে কোনো মানুষ মোবাইল ফোনে একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে, এবং এটি সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির অভূতপূর্ব উন্নয়নের জন্য। তো তুমি বলো যে টেলিফোন দিয়ে তোমার যোগাযোগ করতে সুবিধা হবে নাকি মোবাইল ফোন দিয়ে? একই সাথে, অর্থাৎ তুমিও শুনতে পারবা ও বলতে পারবে।
তো আমরা এটা ইউজ করি, মোবাইল ফোন ইউজ করি, টেলিফোন তো সবার কাছে থাকে না। তো আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে মোবাইল। যেহেতু টেলিফোন দেওয়া, টেলিফোনটা মোবাইল মনে রাখবা, মোবাইল ও টেলিফোন। বাংলাদেশের বিপুল সরি বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী দেশের বাইরে থেকে কাজ করে আমাদের অর্থনীতিকে সমৃদ্ধ করে। এই যে বাংলাদেশের একটা বড় একটা অংশ অর্থনীতিতে অবদান রাখে প্রবাসীরা। প্রবাসীরা কি করে, বড় একটা অর্থনীতিতে ভূমিকা রাখে। এখন তাদের আত্মীয় স্বজন ইচ্ছে করলেই তাদের যোগাযোগ করে কথা শুনতে পারে কিংবা দেখতে পারে। এই যে এখন তো আধুনিক যুগ, মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও কল, অডিও কল দিয়ে কি করতে পারে, বিদেশে থাকা প্রবাসীদের সাথে তারা কি করতে পারে, বাংলাদেশি মানুষরা যোগাযোগ করতে পারে। আর এই কাজটি সম্ভব হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে, অবশ্যই আইসিটির মাধ্যমেই সম্ভব হয়েছে। এজন্যই আইসিটি পড়া উচিত। ওকে, সবাই কিন্তু আইসিটি পড়বা, অষ্টম শ্রেণী থেকেই মনোযোগ দিয়ে আইসিটিটা পড়বা, তাহলে তোমার কাছে এসএসসি আইসিটি এবং হচ্ছে এইচএসসি আইসিটি খুব ইজি হবে। ওকে, আমার টার্গেট হচ্ছে যে সবাই যাতে আইসিটি বিষয়টা খুব সুন্দরভাবে উপলব্ধি করে পড়তে পারে। এই জন্য কিন্তু আমার ষষ্ঠ থেকে এইচএসসি পর্যন্ত আমি আইসিটিটা সব বই কমপ্লিট করতেছি। এখন আমি বেশিরভাগ কাজ করতেছি ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম নিয়ে, আর এইচএসসি নিয়ে, নবম দশম শ্রেণী নিয়ে কাজ করতেছি না। তোমরা যখন নবম দশম শ্রেণীতে উঠবা তখন হয়তো আমার ভিডিওগুলো আরো দেখতে পারবা, নবম দশম শ্রেণীর ভিডিও। সে পর্যন্ত চ্যানেলটার সাথেই থাকবে। ওকে, এক সময় মানুষের নামটাই ছিল পরিচয়। এখন নামের পাশাপাশি আরেকটি পরিচয় খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, সেটি হচ্ছে তার ইমেল অ্যাড্রেস। অর্থাৎ তুমি যখন প্রফেশনাল কাজ করবা তখন কিন্তু তোমার একটা ইমেল লাগবেই লাগবে। অথবা তুমি যে মোবাইলে গুগল অ্যাকাউন্ট বা প্লে স্টোর চাইলেও কি লাগে, একটা ইমেল অ্যাড্রেস লাগে। অর্থাৎ ইমেল অ্যাড্রেসটা তোমার মোবাইল ফোনে যেমন সিম সিম যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইন্টারনেটে অ্যাক্সেসের জন্য কি গুরুত্বপূর্ণ, ইমেল অ্যাড্রেসটা গুরুত্বপূর্ণ। ওকে, তো কয়েকটি অক্ষর ও বিশেষ চিহ্ন দিয়ে একটি ইমেল অ্যাড্রেস তৈরি হয় এবং এটি দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ যোগাযোগ করতে পারে। তোমরা নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছো পৃথিবীর মানুষের ভেতর এখন যোগাযোগের বেশিরভাগই হয়ে থাকে ইমেলে। যে কি বললাম, বেশিরভাগই যোগাযোগ হয়ে থাকে ইমেলে। বড় বড় সাপোজ তুমি আহ, এই যে এমআইটি, এই যে একটু আগে পড়ছিলা, আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়, এইটার অধ্যাপকের সাথে যোগাযোগ করতে চাও বা এই ভার্সিটির সাথে যোগাযোগ করতে চাও, তখন তুমি কিভাবে তাদের সাথে রিচ করবা, তাদের কাছে পৌঁছাইবা? এই যে ইমেলের মাধ্যমে। তুমি যদি তাদেরকে ইমেল করো তাহলে তুমি তাদের কাছে পৌঁছাইতে পারবা। তো ইমেল একটা ভালো ইমেল থাকা সবার বাধ্যতামূলক। তো তোমাদের কার কার ইমেল প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানিও। পারলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাদের সবার জন্য ইমেল আইডি খুলে দিব। আর তোমাদের সাপোর্ট আমার প্রয়োজন, তোমরা আশা করি সাপোর্ট করবা। তারপর কি বলছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি ক্ষেত্র হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। এই যে অন্যতম হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। আজকাল সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে একজন একই সময়ে অনেকের সাথে যোগাযোগ করতে পারে, সংগঠিত হতে পারে, এমনকি সংগঠিত হয়ে দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। এই যে অনেকে ইউটিউবে বা ফেসবুকে কি করে, এই যে এলাকার দুর্নীতি বা এলাকার যে রাস্তাঘাট ঠিক না এগুলা কি করতে পারে, ভিডিও করে সম্প্রচার করতে পারে। তারপর এই যে এলাকার মুরব্বী বা কমিশনার বা যেই থাকে চেয়ারম্যান এগুলা দেখে তারপর কিন্তু রাস্তাঘাট উন্নয়ন করে। এইরকম ভাবে বিভিন্ন ভালো কাজেও অংশগ্রহণ করতে পারি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম যে শুধু আমরা বিনোদনের জন্য, আসলে কিন্তু তা না, আমরা কি করতে পারি, ভালো কাজও করতে পারি সামাজিক যোগাযোগ মাধ্যম। ওকে, কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তথ্য প্রযুক্তি সারা পৃথিবীর সকল মানুষের ভিতর যোগাযোগটা বাড়িয়ে দিয়ে একটি নতুন পৃথিবীর জন্ম দিতে শুরু করেছে, যেখানে ভার্চুয়াল জগতের সবাই সবার পাশে আছে। যে ভার্চুয়াল অর্থাৎ তুমি আমার, দেখো তুমি কিন্তু আমার ভিডিও দেখতেছো, তুমি কিন্তু আমার সাথে নাই, তাও মনে হইতেছে কি তুমি আমার সাথে, বা আমি তোমার কাছে আসি, ঠিক না? এই যে তোমার ভিডিও দেখতেছো, মনে হইতেছে না তোমাকে আমি ধরে ধরে এই যে ধরে ধরে বুঝাইতেছি, খুব সুন্দর লাইন বাই লাইন বুঝাইতেছি, তুমি জিনিসটা বুঝতে পারতেছো, মনে হইতেছে আমি তোমার পাশে আছি, এরকম ভাবে আর কি ভার্চুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি তোমার পাশে নাই। ওকে, তারপর কি বলছে দেখে, তোমরা হয়তো জেনে থাকবে যে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থান করেও ভার্চুয়াল জগতে বা ইন্টারনেটে সভা বা সম্মেলন করা, সেমিনার আয়োজন করা, ভার্চুয়াল ক্লাসরুম তৈরি করা যায়। এটা তো আমরা জানি। এই যে ভার্চুয়াল ক্লাসরুম, যারা অনলাইনে জুমে ক্লাস করো বা এখন যদি আমার ক্লাসটা করছো, এটা তো রেকর্ডেড একটা ক্লাস করতেছো, কিন্তু অনেকে কি করে লাইভ ক্লাস করো, তো সম্মেলন করা যায়। আবার অনেকে অফিস অফিস কি করে, তারা কনফারেন্স করে ভিডিও কলের মাধ্যমে। তো মনে করো একটা কোম্পানির
তাদের বিভিন্ন শাখা, বাংলাদেশে শাখা আছে, ইন্ডিয়াতে শাখা আছে, পাকিস্তানেও শাখা আছে। তো তারা চাইতে একটা যোগাযোগ করবে, তো এখন কি সব কি একসাথে হওয়া পসিবল? পসিবল, কিন্তু একটা কষ্টের একটা বা ব্যয়ের একটা বিষয় থাকে, বা সবাই সময়েরও হবে না হয়তো, বা পাসপোর্ট জটিলতা থাকতে পারে। কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু ইজিলি ভাবে সম্ভব। একটা টাইম দিয়ে দিবে, তারপর সবাই একসাথে হতে পারবে। যে ভার্চুয়াল ক্লাসরুম, যেগুলো আমরা অনলাইনে ক্লাস করে থাকি লাইভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সভা করা, মেডিসিনের ক্ষেত্রে ডাক্তার, রোগী ও হসপিটালের সাথে সভা করা, সামাজিক যোগাযোগ রক্ষার ক্ষেত্রে কমিউনিটির মধ্যে ভার্চুয়াল গেট টুগেদার আয়োজন করা ইত্যাদি কাজে বর্তমানে ওয়েব কনফারেন্সিং প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত। ওয়েব কনফারেন্সিং অর্থাৎ ভিডিও কলের কথা বলা হয়েছে। ওয়েবসাইট ইউজ করে ভিডিও কল যে আমরা কথা বলি, তার কথা এখানে বলা হয়েছে। ওয়েব কনফারেন্সিং বলতে ইন্টারনেটে বিভিন্ন মিডিয়া, যেমন অডিও, ভিডিও অথবা উভয় ব্যবহার করে ওয়েব সেমিনার, ওয়েবকাস্ট এবং ওয়েব মিটিং সহ বিভিন্ন ধরনের অনলাইন কনফারেন্স সেবাকে বোঝানো। তো ওয়েব কনফারেন্স বলতে কি বোঝায়? যে বিভিন্ন মিডিয়া ব্যবহার করে ওয়েব সেমিনার, ওয়েবকাস্ট এবং ওয়েব মিটিং সহ বিভিন্ন ধরনের অনলাইন কনফারেন্সকে সেবাকে বোঝায়। ওকে, তো সবাই অংশগ্রহণকারীগণ বিভিন্ন ভৌগোলিক দূরত্বে থাকা সত্ত্বেও, যে ভৌগোলিক দূরত্বে অর্থাৎ আমাদের দেশে না অন্য দেশে থাকতে পারে, বা আমি সিলেটে আছি তুমি ঢাকায় আছো, তো আমরা কি করতে পারি? ভার্চুয়ালি মিটিং করতে পারি, বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আমরা আমাদের অফিসের কার্যক্রম বা বিভিন্ন কথা বলতে পারি। ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার তাদের মুখোমুখি সাক্ষাৎ হওয়ার সুযোগ সৃষ্টি করে দেয়। অন্যদিকে অডিও কনফারেন্সিং সফটওয়্যার সাধারণত টেলিফোনের তুলনায় কম ব্যয়ে ফোন করা বা কনফারেন্সিং করার সক্ষমতা তৈরি করে। ওকে, স্মার্টফোন, ট্যাব ও আধুনিক ল্যাপটপে ইন্টারনেট সংযোগ, ওয়েব ক্যামেরা, মাইক, স্পিকার ইত্যাদি বিল্ট ইন অবস্থায় থাকার ফলে সহজেই ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার ব্যবহার করা যায়। এই যে আমার কিন্তু আগে ছিল ডেস্কটপ, যদিও ডেস্কটপ কিন্তু দেখা যেত যে এই যে বিল্ট ইন কোনো ক্যামেরা নাই, বিল্ট ইন কোনো মাইক নাই, তাই আমি এখন কি ইউজ করি? আমি কিন্তু এখন ল্যাপটপ ইউজ করি। তো ল্যাপটপের এটা একটা সুবিধা, বিল্ট ইন ক্যামেরা পাওয়া যায়, বিল্ট ইন স্পিকার, মাইক এগুলো পাওয়া যায়। বিল্ট ইন অর্থাৎ আগেই কি কি করা থাকে, তৈরি করা থাকে। তোমার নিজেকে কি করতে হবে? একটু কাস্টমাইজ করে নিতে হবে, বা আগের গুলাই কি ইউজ করতে পারো। তবে ডেস্কটপ কম্পিউটারে এই সফটওয়্যার ব্যবহার করার জন্য ইন্টারনেট সংযোগ, ওয়েবক্যাম, হেডসেট অথবা মাইক্রোফোন অডিও প্রয়োজন হয়। দেখছো, এই যে ডেস্কটপের জন্য কি হয়, এই যে এর জন্যই কিন্তু আমি ডেস্কটপ থেকে ল্যাপটপে সুইচ করছি। এখন আমার ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, দুইটাই আছে। তো তারপর কি বলছি দেখি। ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার বৈশিষ্ট্য, অর্থাৎ তুমি যে সফটওয়্যারের মাধ্যমে তুমি ওয়েব কনফারেন্সিং করবা বা ভিডিও কলে কথা বলবা, এই সফটওয়্যারের বৈশিষ্ট্য কি কি, এখন আমরা এগুলো দেখার চেষ্টা করি। প্রথম বৈশিষ্ট্য কি? ভিডিও কনফারেন্সিং। ওকে, ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার উপযুক্ত হার্ডওয়্যার ব্যবহার করে ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থানকারী ব্যক্তিদেরকে মিটিং চলাকালে ভার্চুয়ালভাবে মুখোমুখি থাকার অভিজ্ঞতা দেয়। এই সফটওয়্যার একটি ভার্চুয়াল সভাঘর স্থাপন করে, যেখানে দুজন ব্যক্তি থেকে শুরু করে কয়েক হাজার অংশগ্রহণকারী পর্যন্ত একত্র হতে পারে। এক্ষেত্রে একজন মডারেটর বা উপস্থাপক সভা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কাউকে না কাউকে তো অনুষ্ঠানটা পরিচালনা করতে হবে, এটাই বলা হয়েছে, একজন মডারেটর বা উপস্থাপকের প্রয়োজন। দুই নম্বরটা কি বলছে? যে প্রথম গেল কি ভিডিও কনফারেন্সিং, তারপর হচ্ছে অডিও কনফারেন্সিং। অডিও কনফারেন্সিং এ আমরা কি করব? অডিও অর্থাৎ ফেস দেখা যাবে না আর কি এটা। ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার যে কোনো জায়গা থেকে ফোন কল এবং কনফারেন্স কল করার জন্য সহজ ও তুলনামূলক সস্তা। আইপি, এই যে আইপি, ইন্টারনেট ইন্টারনেট প্রোটোকল, আইপি। আইপির ফুল মিনিং মনে রাখবা, ইন্টারনেট প্রোটোকল। আইতে হচ্ছে ইন্টারনেট, পিতে হচ্ছে প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি ক্লাস 9-10 এ পাইবা অথবা এইচএসসি তে পাইবা। খুব খেয়াল করে পড়বা। আমি কিন্তু এইচএসসি আইসিটি পড়াই স্পেশালি, কিন্তু এই যে অষ্টম শ্রেণীর এগুলা কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি দিতেছি। সো বিষয়গুলো কিন্তু আমি জানি কোনটা কোন জায়গায় কাজে লাগবে। সো আইপি মনে রাখবা, আইপি এর ফুল মিনিং কি? ইন্টারনেট প্রোটোকল। টেলিফোন ব্যবস্থা সংযুক্ত থাকে। অডিও কনফারেন্সিং সফটওয়্যার প্রায়শই কোনো ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারের সাথে অন্তর্ভুক্ত থাকে, কারণ ব্যবহারকারী যাতে তার ক্যামেরা ফাংশন চালু না করে সবাই অংশগ্রহণ করতে পারে। তো তুমি অনেক সময় আমরা আমাদের সাপোজ মনে করো আমি এখন বাজারে আছি, কিন্তু আমাকে মিটিং এ বা ক্লাসে জয়েন করে দেবে, তখন কি আমি ফোনের ক্যামেরা অন করে ক্লাসে জয়েন করব? কারণ তোমার সামনে অনেক মানুষ বা স্যার বুঝে ফেলবেন। ওকে, তো আমরা কি করি তখন? আমরা গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে আমরা কি করি? আমরা ক্যামেরা অফ করে দিই। ওকে, এই কথাটা এখানে বলা হয়েছে। ভিডিও স্ট্রিমিং অর্থাৎ লাইভ করা যায়। ভিডিও স্ট্রিমিং, মডারেটর বা সবার উপস্থাপক তার কম্পিউটার থেকে অন্য সবার কাছে ভিডিও বা অন্যান্য মিডিয়া ফাইল প্রদর্শন বা শেয়ার করতে পারে। অর্থাৎ তুমি তোমার স্ক্রিন শেয়ার করতে পারবা। আর এই যে আমি এখন তোমার রেকর্ড করতেছি, এটা কিন্তু স্ক্রিন শেয়ার।
ওকে, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিও রেকর্ড করতেছি। ওকে, তারপর হচ্ছে স্লাইড উপস্থাপনা। এই যে বিভিন্ন ধরনের স্লাইড, মনে করো এই যে আমি এইগুলা বানাইছি, এগুলো একটা স্লাইড হতে পারে, এটা একটা স্লাইড হতে পারে, যদি এটা স্লাইড না, এটা একটা পিডিএফ ফাইল। তো স্লাইড উপস্থাপনা, উপস্থাপক কোনো স্লাইড উপস্থাপনা কিংবা ব্যাখ্যা করার সময় স্লাইডটি সকল অংশগ্রহণকারীকে দেখতে পারবে। এই যে আমি এখন এগুলো উপস্থাপন করতেছি, তোমরা দেখতে পাইতেছো। ওকে, তো এই যে এক একটা পেজকে তুমি এখানে এক একটা স্লাইড ধরতে পারো। ওকে, তারপর কি বলছে, ফাইল স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন শেয়ার করে নেওয়া। এই যে ফাইল স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন শেয়ার করে নেওয়া, সবার মডারেটরের দ্বারা শেয়ার করা কোনো ফাইল, স্ক্রিন এবং অ্যাপ্লিকেশন অংশগ্রহণকারী ব্যবহার করতে পারে। অর্থাৎ আমি যে স্ক্রিনটা শেয়ার করব, এইটাই চাইলে তারাও কি করতে পারবে, ব্যবহার করতে পারবে, বা এট দ্য সেম টাইম তারা কি করতে পারবে, পরিবর্তন করতে পারবে, লেখা এডিট করতে পারবে। এই বিষয়টা এখানে বলেছে। উপস্থাপক তার উপস্থাপনা চলাকালে তিনি নিজে কি দেখছেন এবং কি করছেন তাও দেখতে পারবেন। তিনি এই যে, তো আমি সাপোজ আমি কি করতেছি, আমাকেও কি ক্যামেরায় দেখা যাইতেছে, এই বিষয়টা কি এরকম। যদি আমি ভিডিও রেকর্ড করতেছি, তোমরা আমাকে দেখতে পাইতেছো না, কারণ আমি এখানে আমার ওয়েব ক্যামটা লাগাই নাই, ওয়েব ক্যামটা আমি খুলে রাখছি। ওকে, তো কারণ আমার ব্যাকগ্রাউন্ডে একটু প্রবলেম আছে তাই। ওকে, অভ্যন্তরীণ বার্তা বা টেক্সট মেসেজ, অভ্যন্তরীণ বার্তা বা টেক্সট মেসেজ। তো সবাই অংশগ্রহণকারী নিঃশব্দ অর্থাৎ মিউট। এই যে বললাম, সাপোজ মনে করো আমি প্রায় রেকর্ড করি ভিডিও, তখন আমার বাসায় অনেক আমার বাতিজি আছে, এগুলো এসে আমাকে ডিস্টার্ব দেয়। তখন তখন যদি আমি ক্লাসে থাকি, তখন যদি ওরা শব্দ করে, তখন অন্যান্য যারা ক্লাস করবে তখন কি ওদের ডিস্টার্ব হবে না? তাই এখানে আমি মাঝে মাঝে কি করি, মিউট করি। ওকে, মাঝে মাঝে কি করি, মিউট করি। তোমরাও কিন্তু অনেক সময় অনলাইনে ক্লাস করো, তখন কিন্তু তোমাদেরকে কিন্তু মিউট করতে হয়, এই যে পরিবেশের পরিস্থিতি বুঝে। হওয়া সত্ত্বেও মডারেটর জন প্রশ্ন বা অন্য অংশগ্রহণকারীর কাছে মন্তব্য, অভ্যন্তরীণ বার্তা প্রেরণ এবং প্রশ্নোত্তর ইত্যাদি বিষয় চার্ট করতে পারেন। তো এখানে চার্টেরও একটা অংশ থাকে, অপশন থাকে। যারা ভিডিও ক্লাস করেছো জুমে বা হচ্ছে আর একটা কি জানি আছে, তারা হয়তো বা একটু এই বিষয়গুলা রিলেট করতে পারতেছো। তারপর হচ্ছে হোয়াইট বোর্ড। সবাই অংশগ্রহণকারী কেউ চাইলে ভার্চুয়াল জগতে সাদা বোর্ডের মন্তব্য লেখা, চিত্র আঁকা এবং তাৎক্ষণিক কোনো কিছুর ব্যাখ্যা করতে ব্যাখ্যার জন্য ব্যবহার করতে পারেন। এই যে যেহেতু স্ক্রিনটা সবার জন্য, অর্থাৎ সবাই চাইলে লিখতে পারবে, এডিট করতে পারবে, তাই সবার অন্য কেউ, সাপোজ আমি ক্লাস নিতেছি, তুমি চাইলে কি তুমি তোমার প্রেজেন্টেশনটা দেখাইতে পারবা, ক্লাসের মতো আর কি। ক্লাসে আমরা কি করি, স্যারকে মাঝে মাঝে প্রশ্ন করি, প্রেজেন্টেশন শো করি, এগুলাই। তারপর কি বলছে, পূর্ব নির্ধারিত সভা বা মিটিং, ক্যালেন্ডার একত্রীকরণ, ওয়েব কনফারেন্সিং অ্যাপ্লিকেশনের মিটিং পরিকল্পনা করা যায়। সবাই অংশগ্রহণকারীদের সাথে মিটিং লিংক বিতরণের কাজ সহায়তা করে। অর্থাৎ আমি একটা লিংক তৈরি করলাম যে আজকের মিটিংটা হবে এই লিংকের মাধ্যমে, যারা যারা মিটিং এ জয়েন করবে তারা এই লিংকে ক্লিক করবে। তো আমি কি করলাম, ক্লিক করার সময় আবার সবাই আবার অন্য যে কোনো ব্যক্তি ঢুকে যাইতে পারে। তো আমি কি এখানে কি দিলাম, পাসওয়ার্ড এবং একটা ইমেল দিয়ে দিলাম, বা পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে দিলাম। তো এটাও কিন্তু করা যায়। এক্ষেত্রে ব্যবহারকারীর বিদ্যমান ক্যালেন্ডারের সাথে বিতর্কিত সব অন্তর্ভুক্ত করা থাকে, ফলে ক্যালেন্ডারের আমন্ত্রণ থেকে সরাসরি মিটিং সফটওয়্যার চালু হয়ে যায়। ব্যবহারকারী ইমেলের মাধ্যমে সবার আমন্ত্রণ প্রেরণ বা সামাজিক যোগাযোগের মাধ্যমে ওয়েবিনারের জন্য উন্মুক্ত সবার লিংক শেয়ার করতে পারেন। তো লিংক শেয়ার করলে যে কোনো কেউ যুক্ত হতে পারে, তার জন্য কি পাসওয়ার্ড দেওয়া হচ্ছে সেই বিষয়টা। সবার গোপনীয়তা রক্ষা করা বা এনক্রিপ্ট করা, এই যে যেটা বললাম, সবার গোপনীয়তা রক্ষা বা এনক্রিপ্ট করা। এনক্রিপ্ট করা বলতে সাপোজ আমি লিখলাম এই যে SHB হচ্ছে স্কিল হার্ট বাংলাদেশ। তো তুমি এটাকে এমন ভাবে লেখলা যে কেউ বুঝলো না, এটা হচ্ছে এনক্রিপ্ট করা। SHB কিন্তু বোঝা যাইতেছে, বা SHB যারা স্কিল হার্ট বাংলাদেশ জানে তারা তো এটা বলতে পারবে, SHB মানে এখানে স্কিল হার্ট বাংলাদেশ। কিন্তু যারা জানে না তারা কিন্তু বলতে পারবে না। অথবা আমি লিখলাম যে এই যে মনে করো স্কিল স্কিল হার্ট স্কিল হার্ট বাংলাদেশ। তো এইখানে আমি যদি তিনটা একসাথে লিখি এই যে এইভাবে, তাইলে কিন্তু কেউ বুঝতে পারবে না আমি এটা কি লিখছি। কারণ এই যে একসাথে লিখি, অর্থাৎ পাঠককে কি, পাঠক যাতে তার নর্মালি না পড়তে পারে, এই বিষয়টা আর কি। একটা মেসেজ আসলো যেটাকে এনক্রিপ্ট আকারে আসলো, যেটা তুমি যেটা একটা গোপন মেসেজ আর কি, এটা বলতে পারো। নিরাপদ ওয়েব কনফারেন্সিং সফটওয়্যার গোপনীয়তা, সবার গোপনীয়তা রক্ষা করে থাকে। সবাই নতুন উপস্থিতিদের পরিচয় যাচাই করার জন্য ভার্চুয়ালি ওয়েটিং রুম বা অনুমতি সেটিং এর মাধ্যমে ব্যবস্থা করা হয়। তাছাড়া তথ্য চুরি ঠেকাতে বিভিন্ন ধরনের এনক্রিপশন পদ্ধতি প্রয়োগ করা হয়। এই যে এখানে বলা হয়েছে যে গোপনীয়তা রক্ষা করার জন্য তুমি কি করে দিবা, পাসওয়ার্ড সেভ করে দিবা, বা বিভিন্ন ধরনের তাদেরকে কি যাচাই বাছাই করবা, ওকে আমাদের লোক নাকি লোক না। তারপর কি বলছে, এই যে
সবার রেকর্ডিং সুবিধা। এই যে তুমি যে সভা বা আলোচনা তো করছো, তুমি চাইলে এটা কি করতে পারো, রেকর্ড করে রাখতে পারো। যদি তুমি পরবর্তীতে আবার দেখার জন্য বা যারা মিটিং এ আসে নাই তারা যাতে মিটিংটা আবার সম্পূর্ণ মিটিংটা যাতে দেখতে পারে। অনেকটা ওই যে অনলাইন ক্লাসের মতো, অনেকে কি করে অনলাইন ক্লাস রেকর্ড রাখে, যাতে পরবর্তীতে যারা ক্লাস মিস করে তারা কি করতে পারে, ক্লাসগুলো দেখতে নিতে পারে। তো ওয়েব কনফারেন্সিং সফটওয়্যারে এমপি3 বা এমপি4 ফাইল ফরম্যাটে সম্পূর্ণ সভা অথবা সবার প্রয়োজনীয় অংশের ভিডিও বা অডিও রেকর্ড করার সুবিধা থাকে। এই যে অডিও ভিডিও রেকর্ড করার সুবিধা, ফলে সবার কার্যক্রম উম, তৈরি অথবা কনফারেন্সে বারবার ব্যবহার করার সুবিধা পাওয়া যায়। এই যে এখানে কয়টা জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার হচ্ছে, একটা হচ্ছে জুম। এই যে জুম বললাম না, জুম। জুম হচ্ছে সব থেকে জনপ্রিয়। এই যে জুম হচ্ছে কি সব থেকে জনপ্রিয়, এই যে জুম। তারপর একটা কি, ফেস টাইম। একটা কি, একটা হচ্ছে ফেস টাইম। ফেস টাইমটা এখন আমি চিনি না, আমি যদিও চিনি জুম চিনি। আর স্কাইপি তো এখন ব্যান্ড হয়ে গেছে, স্কাইপি তাদের কার্যক্রম অফ করে দিছে। তারপর ডিসকর্ড চিনি, ফায়ার বাই চিনি, গুগল হ্যাংআউটস চিনি, তারপর এটা চিনি না আবার। তো সবগুলো চেনার প্রয়োজন হয় না, আমরা জুম দিয়েই কাজ চলে। তারপর ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার রুম, মাইক্রোসফট টিম, তারপর হচ্ছে সিসকো এক্স, তারপর স্কাইপি। স্কাইপি কিন্তু এখন তাদের সার্ভিস বন্ধ করে দিচ্ছে। গুগল মিট, এই যে গুগল মিট আর জুম, এই দুইটা আমি খুব বেশি ইউজ করি। যখন ক্লাস করি বা ক্লাস করাই তখন আমি জুম ইউজ করি অথবা গুগল মিট ইউজ করি। তো এখানে যতটা নাম দেওয়া আছে সবগুলো নাম মনে রাখবা। প্রথমটা কি, জুম, তারপর হচ্ছে ফেস টাইম, তারপর হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার রুম, মাইক্রোসফট টিম, এগুলো কিন্তু মুখস্থ রাখবা। তারপর হচ্ছে এই দুইটা তো অবশ্যই অবশ্যই মনে রাখবা। একটা হচ্ছে কি জুম, আর হচ্ছে গুগল মিট। জুম আর গুগল মিট হচ্ছে এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর এইগুলা বাকি এখানে আসলে যতটা দেওয়া আছে সবগুলো মনে রাখবা তোমার এমসিকিউর জন্য। ওকে। তারপর কি বলছে, দলগত কাজ। দলগত কাজটা তোমরা অবশ্যই টিচারের সাথে বা টিচার যেভাবে দিক নির্দেশনা দেন এভাবে করবা। বা টিচার যদি দল ভাগ করে দেয় তাহলে তোমরা দলে দলে করবা। তো তোমরা যাতে একটু আইডিয়া পাও তার জন্য আমি এই দলগত কাজের সমাধানটা করে দিব। সত্যিকারের খবরের কাগজ এবং অনলাইন খবরের কাগজের পক্ষে দুটি দল তৈরি করো। এই যে দুটি দল, এটা তোমাদের টিচার করে দিবেন। তৈরি করে একটি বিতর্কের আয়োজন করো। যেহেতু আমি তোমাদের সাথে একসাথে ক্লাসে কানেক্টেড নাই, সো আমার দ্বারা তো সম্ভব নয়। তো আমি একটু আইডিয়া দিছি, তোমরা ক্লাসে এগুলা বলতে পারো। ওকে। তো এখানে আছে, এই যে দুইটা দল ভাগ করবা। তারপর কি করবা, উড়াদুরা মারামারি লাগাইবা। কি লাগাইবা, উড়াদুরা মারামারি। সত্যিকারের খবরের কাগজ এবং অনলাইন খবরের কাগজের পক্ষে দুটি দল তৈরি করে একটি বিতর্কের আয়োজন করো। বিতর্ক মানে উড়াধুরা মারামারি। কি করবো, উড়াধুরা মারামারি করবো। এই যে দল এ, দল যে পার্ট 3 এর কি দলগত কাজ, সত্যিকারের খবরের কাগজ এবং অনলাইন খবরের কাগজের পক্ষের দুটি দল তৈরি করে একটি বিতর্কের আয়োজন করা হলো। ওকে। দল এ, দল বি। তো এখানে একটা সুন্দর নাম দেওয়া যাইতো। মনে করো এটা দিলাম হিরো আলম, হিরো আলম। এখানে দিই হিরো আলম একটা দল। আর এখানে দিয়ে মনে করো রানু মন্ডল। কম্বিনেশনটা কেমন হয়েছে জানাইবা কিন্তু। কম্বিনেশনটা ভালো হয়েছে না? একটা হয়েছে হিরো আলম, একটা হচ্ছে রানু মন্ডল। ওকে, এটা ফান করলাম আর কি। আহ, তো দেখি প্রথমে কি বলছে। এই যে, আমাদের মতো দেশে সকল স্থানে আইসিটি সুবিধা নেই, তাই আমাদের জন্য সত্যিকারের কাগজেই দরকার। অর্থাৎ এটা সত্যিকারের কাগজের পক্ষে ওরা এ দল। ওকে। তারপর 2 নম্বর কি বলছে, এটা কিন্তু ভালোই। আমাদের মতো দেশে সকল স্থানে আইসিটি সুবিধা নেই, তাই আমাদের জন্য সত্যিকারের খবরের কাগজই দরকার। 2 নম্বরটা কি বলছে, বৈদ্যুতিক সংযোগ যদি নাও থাকে তারপরও এই সংবাদপত্রের কোনো সমস্যা হয় না, যা অনলাইনে সংবাদে হয়। এটা ঠিক আছে। পয়েন্টগুলো কিন্তু ভ্যালিড। এটা থেকে এটা আরো বেশি ভ্যালিড। 3 নম্বরটা কি বলছে, এর সাথে ইন্টারনেট বা অনলাইনের কোনো সম্পর্ক নেই, তাই খরচ কম। ওকে। তারপর 4 নম্বর হচ্ছে, সত্যিকারের খবর পেতে হলে নির্দিষ্ট খবরের কাগজের ডিলারের সাথে ডিল করতে হয়, তাই এছাড়া টাকার বিনিময়ে রাস্তাঘাটে খবর পাওয়া যায়। আসলে রাস্তাঘাটে পাওয়া যায়। এখন তো এই যে হলুদ সাংবাদিক নামে পরিচিত এরা। তারপর দিয়ে কি বলছে, বি কি বলছে, তো বি বলছে, অনলাইন খবরের কাগজ বলতে বোঝায় কম্পিউটার স্ক্রিনে দেখা খবরের কাগজ। এর সাথে কাগজের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ তুমি যেহেতু অনলাইনে দেখবা, তো তোমার তো এখানে কাগজের কোনো প্রয়োজন হবে না, একটা ঝামেলা, কাগজের কোনো ঝামেলা থাকবে না। 2 নম্বর, অনলাইন খবরের কাগজ হতে দেশ বিদেশের খবর জানা যায়। অনেক অনলাইন পত্রিকা আছে যা তাৎক্ষণিক খবর অনলাইনে তাদের পত্রিকায় প্রকাশ করে। অনলাইন পত্রিকা
মূলত খবরের জন্য তৈরি ওয়েবসাইট। ওকে, 3 নম্বর, এটি হলো ইন্টারনেট ভিত্তিক পত্রিকা। ইন্টারনেট ভিত্তিক পত্রিকা, কেউ চাইলে এমন একটি পত্রিকা খুলতে পারে, যে তুমি আমি সবাই চাইলে কেউ এরকম একটা পত্রিকা খুলতে পারি। আর 4 নম্বর হচ্ছে অনলাইন পত্রিকা দেখার জন্য কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকতে হয়। এক্ষেত্রে ইন্টারনেটে বিল প্রদান করতে হয়, আলাদা কোনো টাকা লাগে না। তুমি তো এমনিতেই ইন্টারনেট ইউজ করবা, তো ইন্টারনেট তো পত্রিকাটা একটু পড়ে নিবা আর কি। তো এখানে একটা বলা যায় যে এই যে অনলাইনের পত্রিকার সুবিধা হচ্ছে পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আমরা কি করতে পারি, পত্রিকা পড়তে পারি। কিন্তু অফলাইনের ক্ষেত্রে কি হয়, এই যে তুমি কিন্তু পৃথিবীর যে কোনো জায়গা থেকে পড়তে পারবা না। ওকে, সাপোজ মনে করো প্রথম আলো পত্রিকা কি তুমি অফলাইনে বিদেশে গিয়ে পড়তে পারবা না। তো এরকম আর কি বিষয়টা। তো তারপর নতুন শব্দ আমাদের আমার ইউটিউব চ্যানেলে সবচেয়ে ব্যতিক্রম একটা আইডিয়া হচ্ছে এই যে নতুন শব্দগুলো বিশ্লেষণ করা। এই তুমি আর কোথায় কিন্তু এই পদ্ধতিটা পাইবা না, একটা চ্যানেলে তুমি পাইবা না, যে নতুন শব্দগুলো আবার ব্যাখ্যা করা, এটা কিন্তু আমার একটা ইউনিকনেস। তো এই ইউনিকনেস এর জন্য কি একটা লাইক হবে না, একটা শেয়ার হবে না? আশা করি লাইক এবং শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানিয়ে দিবা। তো নতুন শব্দগুলো একটু দেখে নেই। নতুন শব্দগুলো কিন্তু আমি খুব ইজিলি ভাবে ব্যাখ্যা করেছি। এই যে নতুন শব্দ, একমুখী যোগাযোগ বা একমুখী ব্রডকাস্ট, যে যোগাযোগ ব্যবস্থায় তথ্য কেবল প্রেরক থেকে গ্রাহকের কাছে পৌঁছায় এবং গ্রাহক তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারে না, তাকে একমুখী যোগাযোগ বলে। অর্থাৎ আবার দেখো, এই সংজ্ঞাটা মুখস্থ করো, বইয়ের সংজ্ঞা থেকে এই সংজ্ঞাটা যদি মুখস্থ করতে পারো খুবই ভালো। যে যোগাযোগ ব্যবস্থায় তথ্য কেবল প্রেরক থেকে গ্রাহকের কাছে পৌঁছায়, যে প্রেরক থেকে গ্রাহকের কাছে পৌঁছায় এবং গ্রাহক তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারে না, তাকে একমুখী যোগাযোগ বলে বা একমুখী ব্রডকাস্ট বলে। যেমন রেডিও, টেলিভিশন, তোমাদের বই আরো দুইটা ছিল, একটা ছিল হচ্ছে খবরের কাগজ, আর একটা হচ্ছে পত্রিকা। পত্রিকার খবরের কাগজ। ওকে, পত্রিকা পত্রিকা আর মনে হয়, ওকে, এই দুইটা কিন্তু ছিল, রেডিও, টেলিভিশন। আর তারপর হচ্ছে দ্বিমুখী দ্বিমুখী যোগাযোগ। এই যে দ্বিমুখী যোগাযোগ, যে যোগাযোগ ব্যবস্থায় প্রেরক ও গ্রাহক উভয় তথ্য প্রেরণ ও গ্রহণ করতে পারে, তাকে দ্বিমুখী যোগাযোগ বলে। এখানে কি, প্রেরক ও গ্রাহক উভয় তথ্য প্রেরণ করতে পারবে এবং গ্রহণ করতে পারবে, তাকে কি বলা হয়, দ্বিমুখী যোগাযোগ বলা হয়। আর একমুখী যোগাযোগের ক্ষেত্রে কি, গ্রাহক শুধু কি গ্রহণ করতে পারবে। ওকে, এরকম আর কি। তো এটার সব থেকে ভালো উদাহরণ হচ্ছে মোবাইল ফোন এবং ভিডিও কল। এই যে আগেই বলছিলাম, সব থেকে ভালো উদাহরণ হচ্ছে মোবাইল ফোন, কিন্তু তোমাদের বইয়ে দেওয়া কিন্তু টেলিফোন। সো টেলিফোনটা মনে রাখবা, তোমাদের বইয়ে দেওয়া টেলিফোন, বাট সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে মোবাইল ফোন। আমি আগেই বলেছিলাম। ইমেইল অ্যাড্রেস, এই যে ইমেইল অ্যাড্রেস, প্রফেশনাল সব কাজে এখন কি ব্যবহার করা হয়, ইমেইল অ্যাড্রেস ব্যবহার করা হয়। ইন্টারনেটের মাধ্যমে ইমেল পাঠানো ও গ্রহণ করার জন্য ব্যবহৃত নির্দিষ্ট ও অন্যান্য ডিজিটাল ঠিকানাকে ইমেল অ্যাড্রেস বলে। ডিজিটাল ঠিকানাকে এই যে skillhat@gmail.com, মনে করো তোমার নাম হচ্ছে রাজ, তো দিবা রাজ, তারপর একটা সংখ্যা দিতে পারো @gmail.com। অনেক সময় শুধু নাম দিলে নেয় না, নামের সাথে সংখ্যা অ্যাড করতে হয়। মনে করো রাজ 2026, তারপর হচ্ছে @gmail.com। অথবা মনে করো হচ্ছে তোমার নাম হচ্ছে রুহান, তো দিবা কিছু রুহান 2027 @gmail.com। এরকম আর কি, একটা প্রফেশনাল তোমার নামের সাথে মিল রেখে একটা ইমেল অ্যাড্রেস তৈরি করবা। অনেক সময় হইতে পারে এই নামটা অন্য কেউ নিয়ে নিছে, তো তুমি সংখ্যা বা আবার চেঞ্জ করে দিবা, দিয়ে দেখবা এটা অ্যাভেলেবেল কি না। যদি অ্যাভেলেবেল থাকে তখন তুমি এই নামটা ইউজ করতে পারো, যদি অ্যাভেলেবেল না থাকে তখন তুমি ইউজ করতে পারবা না। ওকে, তো সামাজিক নেটওয়ার্কে যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ স্থাপন, তথ্য আদান প্রদান ও সামাজিক সম্পর্ক গড়ে তোলে, তাকে সামাজিক নেটওয়ার্ক বলে। কত সুন্দর সংজ্ঞা। যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষ একে অপরের সাথে যোগাযোগ করে, স্থাপন, তথ্য আদান প্রদান ও সামাজিক সম্পর্ক গড়ে তোলে, তাকে সামাজিক নেটওয়ার্ক বলে। সব থেকে জনপ্রিয় সামাজিক মাধ্যম হচ্ছে ফেসবুক, স্পেশালি বাংলাদেশের জন্য। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, তারপর হচ্ছে ইউটিউব। এই যে ইউটিউবে তুমি আমার সাথে কানেক্ট হইছো, ওকে, আমার সাথে কানেক্ট হইছো, কানেক্ট হওয়া নাই কিন্তু, একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তারপর 5 নম্বর শব্দটা কি ছিল, 5 নম্বর শব্দটা ছিল হচ্ছে এই যে ভার্চুয়াল জগৎ। এই যে ভার্চুয়াল জগৎ, অর্থাৎ তুমি যে আমার ক্লাসটা দেখতেছো, এগুলা কি সরাসরি দেখতেছো না ভার্চুয়ালি দেখতেছো? অবশ্যই ভার্চুয়ালি দেখতেছো। কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তৈরি কৃত্রিম ডিজিটাল পরিবেশকে ভার্চুয়াল জগৎ বলে। একদম ইজি একটা সংজ্ঞা, খুব ইজি আসলে। তোমাদের কাছ থেকে তোমাদেরকে শেখাইতে গিয়ে আমি নিজে অনেক কিছু শিখতেছি, এত সহজ সংজ্ঞা এটা। কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তৈরি
কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তৈরি কৃত্রিম ডিজিটাল পরিবেশকে ভার্চুয়াল জগৎ বলে। আবার আবার পড়ি আমরা, কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে তৈরি কৃত্রিম ডিজিটাল পরিবেশকে ভার্চুয়াল জগৎ বলে। খুবই সুন্দর। ভার্চুয়াল ক্লাসরুম, অনলাইন গেম। ওকে, তো এই তো ছিল পার্ট 3 নিয়ে আলোচনা। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই স্কিল আর্ট বাংলাদেশ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল আর্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।